আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন, আজকে আমি বানাবো বগুড়ার বিখ্যাত আলুঘাটি। তো বগুড়ার আলুঘাটি মানে গোস্ত মাছ এবং ডিম দিয়ে, যেটা দিয়ে রান্না কেন করেন না কেন সেটাই হবে স্পেশাল। তো প্রথমে এই আলুঘাটিটা করার জন্য আমি এই যে দেখতে পাচ্ছেন যে আলু কুচি করে কেটে নিয়েছি, মোটা কুচি করে, এবং তার সাথে এটাকে আমরা বলি তরি বা ঝিঙ্গা যাই বলুন না কেন সেটা নিয়েছি। এর সাথে কিছু ডাল আমি ভালো করে ধুয়ে ভিজে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিব। তো নর্মালি যেসব মশলা আমরা ব্যবহার করি সচরাচর, সেই মশলাগুলোই আমি নিয়েছি, যেমন কাঁচামরিচ, পেঁয়াজ, আর দারুচিনি, একটা সাদা এলাচ, একটা কালো এলাচ, আর কিছু আস্ত জিরা। যেহেতু আমি খুব কম মশলা ইউজ করতে পছন্দ করি, তাই সব কিছু আমি হালকা হালকা করে দিয়ে নিলাম। তো এইবার আমি এগুলো সব এই সবজির সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এর সাথে আমি এখন হচ্ছে তেল, লবণ এগুলো দিব। আর আমরা কিন্তু ঝাল অনেকটাই কম খাই, তাই জন্য মরিচ কম দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝালটা দিবেন। তো এটা হচ্ছে কথা, যে রান্নার কিছু কিন্তু স্পেশালিটি নিজের হাতেও থাকে, যে একজন যেভাবে দেখিয়েছে ঠিক ওভাবেই করতে হবে তা না, নিজের স্বাদ অনুযায়ী নিজেকে মেজারমেন্টটা বেছে নিতে হবে। এবার আমি একটু এখানে লবণ দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এই পর্যায়ে আমি কিছু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা বা শুধু রসুন বাটা বা শুধু আদা বাটা দিলেও হবে। তবে আদা রসুন মিক্সড করে এই বাটাটা দিলে এই মানে ঘাটিটার টেস্ট অনেক সুন্দর হয় এবং ফ্লেভারটা ভালো আসে। তা এরপর আমি একটু তেল দিয়ে নিয়ে এই সবজিগুলোকে সব ডালের সাথে খুব ভালো করে এরকম মাখিয়ে নিব। হ্যাঁ, এভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নিব। তো এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিব। তার আগে সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সবজিগুলো নাড়াচাড়া হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে, আমি যেহেতু চাকরিজীবী মানুষ, সব কিছু আর্লি রান্না করা পছন্দ করি এবং ফাস্ট ফাস্ট যেটা হয় সেভাবে আর কি। তো এখানে প্রেসার কুকারে না হয়ে যদি আপনারা পাতিলে রান্না করতে চান, সেক্ষেত্রে পাতিলে সিদ্ধ করে নিলেও হবে। তো আমি সব কিছু প্রেসার কুকারে রান্না করতে পছন্দ করি, কারণ তাড়াতাড়ি হয়ে যায়। এই দীর্ঘ সময় ধরে রান্না করার মতো সময় আমার নাই। দেখেন, পানি দেওয়ার পরে একটা বলক তুলে নিলাম, নেওয়ার পরে এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি কয়েকটা শীষ দিয়ে নিব। যেহেতু নরম সবজি, চিচিঙ্গা না, সরি, ঝিঙ্গা কিন্তু অনেকটা নরম সবজি, আর আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আহ, 3-4টা শীষ দিয়ে নিলেই কিন্তু হবে। আর এই ঘাটিটা একদম মিহি হবে না, একটু মানে থাকবে, আস্ত আস্ত থাকবে। এই যে ঝিঙ্গাগুলা একটু আস্তে আস্তে থাকবে। তো সিদ্ধ দেখেন হয়ে গেছে। এখন আমি এই যে ডাল ঘাটুনি দিয়ে আমি এটাকে ভালোভাবে চেপে চেপে করে নিচ্ছি আর কি, পেস্ট করে নিচ্ছি। তো এভাবে আপনারা এই ডাল ঘুটুনি দিয়ে পেস্ট করে নেবেন। এই যে এরকম একটা কনসিস্টেন্সি আসবে, এবং দেখতে পাচ্ছেন যে কেমন ঘন হয়েছে। তো এরকম কনসিস্টেন্সি আসলে কিন্তু এটা আমরা বন্ধ করে দিব, আর এক্সট্রা কোনো পানি দিব না। এখন আমি ওটাকে ফেটে নিচ্ছি। এই ডিমটাকে ফেটে নিতে হবে শুধুমাত্র লবণ, আর আপনি চাইলে মরিচ দিতে পারেন, অথবা হচ্ছে হলুদ দিতে পারেন। তো এখানে কিন্তু আলাদা করে আবার কোনো মশলা বা হচ্ছে পেঁয়াজ অ্যাড করার প্রয়োজন নাই। কারণ ওই আমি তরকারির সাথে যে ডিমটা রান্না করি, সেই তরকারির সাথে আমি পেঁয়াজ দিই। তো ডিমের সাথে আলাদা করে আমি পেঁয়াজ দিই না। আপনারা ইচ্ছা করলেও দিতে পারেন, এটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল। কে কেমন করে খাইতে পছন্দ করেন ঠিক সেরকমই। আমি ডিমের সাথে পেঁয়াজ দিই না, কারণ পেঁয়াজ দিলে ডিমটা ভেঙে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এমনিতেই এই ডিমটা আমি টুকরো টুকরো করে নিব। এই যে আমি সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে সুন্দর করে ফেটে নিচ্ছি। এরপরে আমি ডিমটা ফাটা হয়ে গেলে কড়াইয়ে তেল দিব। তেল দিয়ে কড়াইটা, এই যে তেল দিয়ে নিয়েছি, তেল দিয়ে নিয়ে এখন ডিমটাকে আমি কড়াইয়ের মধ্যে সুন্দর করে ভেজে নিব। খুব কড়াও করব না ডিম ভাজিটা, মানে পোড়া পোড়া করব না, একটু মানে হালকা ভাজি হয়ে গেলেই আমি এটাকে মানে এই যে ইয়ের সাহায্যে, লার্কির সাহায্যে এরকম ছিঁড়ে ছিঁড়ে নিব।
এই দেখেন ডিমটা কিন্তু যত বেশি ফেটবেন, ডিমের ক্ষেত্রে একটা কি ডিমের যখন আপনি ডিমের গোলাটা তৈরি করবেন তখন যত বেশি চামিচ বা এই যে মিক্সার আছে সেটা দিয়ে মিক্স করবেন তত বেশি কিন্তু এটা ফুলবে। তো ডিমের যে কোনো রেসিপি যদি আমরা করতে চাই, সেটা পিঠা হোক বা হচ্ছে এমনি ডিমের তরকারি হোক, যাই হোক না কেন, কেক হোক, যত বেশি আপনি হ্যান্ড উইক্স বা মিক্সারের সাহায্যে এটাকে মিক্স করবেন তত বেশি ডিমটা কিন্তু ফ্লাফি হবে এবং অনেক সুন্দরভাবে ডিমের সেই রেসিপিটা তৈরি হবে। দেখেন ডিমটা কতটা ফুলে গেছে, খুব সুন্দর লাগতেছে দেখতে। তো যাই হোক, এই ডিমটাকে আমি এখন একটু কেটে কেটে নিব। এটা হচ্ছে এই যখনই আমি ডিমের এই আলু ঘাটি তৈরি করি তখন কিন্তু এভাবেই ডিমটা আমি দিই। অনেকে আবার এই যে ডিমটাকে মুড়ায় নেয়, মুড়ায় নিয়ে কেটে কেটে নেয়। তো এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। আমি এই যে এইভাবেই ছিঁড়ে ছিঁড়ে নিই, এটা আমার কাছে খাইতে বেশি ভালো লাগে। তো আমি এইভাবে এটাকে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি, নিয়ে ডিমটাকে আমি আরেকটু এপিট ওপিট ভাজে নিয়ে ডিমটাকে তুলে নিব। বগুড়ার আলু ঘাটি মানেই কিন্তু একটা স্পেশাল কিছু, সেটা আপনি মাংস দিয়ে রান্না করেন, মাছ দিয়ে করেন আর ডিম দিয়েই করেন। তো আলু কিন্তু আমাদের বগুড়াতে এরকমভাবে রান্না করে, আবার যে আলু সিদ্ধ করে ছিলে নিয়ে সেটাও কিন্তু করে। তবে আমার কাছে মানে ডিমের যে আলুর রেসিপি আলু ঘাটি, সেটা আমাকে এভাবে কুটে সবজির সাথে দিয়ে মিক্স করে রান্না করলে বেশি ভালো লাগে। এতে কি হয় যে সবজি অ্যাড থাকার কারণে অনেক বেশি হেলদিও হয়, আবার অনেক টেস্টিও হয়। আর দেখেন ডিমটা আমার ভাজানো হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিব। তুলে নিয়ে এই পর্যায়ে এখন আমি ওই যে আমার আলু ঘাটিটা যেটা পেস্ট করা হয়ে গেছে, এখন আমি ফোড়নগুলো এখানে আবার তেলে ভেজে নিব। তো ফোড়নের জন্য আমি এখানে কি কি নিয়েছি আপনাদের দেখাচ্ছি। যে এখানে জাস্ট আমরা ডাল তেলানিতে যে ইগুলো দিই আর কি, মশলাগুলো দিই, যেমন এখানে তেজপাতা, নর্মালি তেজপাতা দিব। এই যে পেঁয়াজ আমি ঝুরি করে, ঝুরি না, চাকা চাকা করে কেটে নিয়েছি। আর এর সাথে দেখেন পাঁচ ফোড়ন হিসাবে মেথি, ফিরিঙ্গি, তারপরে রসুন কুচি আর কালো জিরা নিয়েছি আমি। তো এগুলো আমি সবগুলো একসাথে তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নেব। আর আমার কাছে স্পেশালি এই ফোড়নের যে ফ্লেভারটা লাগে, মানে ফোড়নটা যখন আমি তেলে ভাজি তখন যে ফ্লেভারটা আসে, এটা অনেক ভালো লাগে, খুব একটা বেস্ট ফ্লেভার লাগে আমার কাছে। যে এত সুন্দর একটা স্মেল আকাশে বাতাসে ছড়ে যায়, যে কি বলবো, অনেক ভালো লাগে আমার এই স্মেলটা। আমি যখন নিজে রান্না করি তখনও আমার কাছে ভালো লাগে, আবার দেখি যে পাশে আশপাশের বাসা থেকে এই স্মেলটা আসলে অনেক ভালো লাগে। দেখেন এখন এই আলু ঘাটির মধ্যে আমি ডিমটা দিয়ে দিচ্ছি, প্রথমে ডিমটা দিয়ে দিব, দিয়ে আমি হচ্ছে এভাবে নেড়ে চেড়ে নিব ঘাটির সাথে। এই ডিমটা ভালো করে আমি মিক্স করে নিলাম, নেওয়ার পরে এখন যে ফোড়নটা আমি রেডি করেছি সেই ফোড়নটাই আলু ঘাটির মধ্যে দিয়ে দিব। এই যে জাস্ট এভাবে, মানে বেশি পোড়া পোড়াও না, আবার একদম কাঁচাও না। এখানে রসুন কুচি দেওয়ার কারণে কিন্তু টেস্টটা একটু অন্যরকম লাগে, বেশি সুন্দর লাগে। তো আপনারা চেষ্টা করবেন যে অবশ্যই রসুনটা দেওয়ার জন্য। আবার যারা বেশি ঝাল খেতে পছন্দ করে তারা এখানে এর সাথে কিন্তু শুকনো মরিচও ফোড়নের সাথে অ্যাড রাখতে পারেন, এটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল। তো ব্যাস, আমার আলু ঘাটি রান্না প্রায় শেষের দিকে, একদম হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা কেমন, কত সুন্দর একটা টেক্সচার কিন্তু এসে গেছে। এটা এই ঘাটিটা কিন্তু খুব বেশি একদম পাতলা হবে না, আবার একদম ঘন থকথকা হবে না, জাস্ট এই যে এরকম। কিন্তু দেখতে পাচ্ছেন তরকারির কিন্তু চেহারা দেখলেই বোঝা যায় যে তরকারির টেস্ট কেমন হয়েছে, তাই না? অনেকটা ওই যে বলে না, আগে দর্শনদারি তারপরে নাকি গুণ বিচারি। তো সেরকমই। তো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার সেই স্পেশাল আলু ঘাটি। এই আলু ঘাটিটা স্পেশালি আমার অনেক পছন্দ, আর বগুড়ার মানুষ আলু ঘাটি পছন্দ হবে না এটা তো হতেই পারে না। তো সব আলু ঘাটি আমার পছন্দ। তো আমার আলু ঘাটিটা আপনারা নিজেরা বাসায় ট্রাই করবেন, আর যারা পারেন তারা তো সবসময় খেয়েই থাকেন। যারা অন্য জেলার মানুষ যদি এই ধরনের রেসিপি রান্না করে না থাকেন, তো আপনারা এই রেসিপিটা তৈরি করবেন এবং আপনার আলু ঘাটিটা কেমন টেস্টি হয়েছিল আমাকে কমেন্টে জানালে আমি খুশি হব ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।